প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো তোমরা। আজকে আমার নিয়মিত অনলাইন ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 3-এর পরিমাপ। এবং আমি এর আগেও পরিমাপের একটি ক্লাস নিয়েছিলাম। তোমরা হয়তো কেউ দেখেছো কি দেখো নাই। যারা দেখো নাই তাদেরকে অনুরোধ করব তোমরা ক্লাসগুলো একটু ভালো মতো আয়ত্ত করে নাও। আজকে আমি আমার পাঠ্য বইয়ে কয়েকটি গাণিতিক সমস্যা উপস্থাপন করেছি। এগুলো একে একে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি, দেখো যে একটি মগের ভিতরে, যেটা আমাদের পাঠ্য বইয়ের 20 নাম্বার, একটি মগের ভিতরে আয়তন 1500 ঘন সেন্টিমিটার হলে 270 লিটারের কত মগ পানি ধরে। কেমন? তাহলে দেখো কি কাজ করব। প্রথমে যেহেতু আমাদেরকে মগের আয়তন দিয়ে দিয়েছে, সেটাকে আমরা, যেহেতু এখানে কত 270 লিটার আছে, ওই ঘন সেন্টিমিটারটাকে আমরা আগে লিটারে নিয়ে আসবো। তাহলে কিভাবে করব দেখো। প্রথমে কি লিখব, যে মগের আয়তন দেওয়া আছে মগের আয়তন কত ছিল? 1500 ঘন সেন্টিমিটার, 1500 ঘন সেন্টিমিটার। তাহলে আমি যদি লিটারে নিয়ে যাই, তাহলে আমাকে কি করতে হবে দেখো, এই 1500 নিচে 1000 দিয়ে ভাগ করব। কেন? দেখো এটা এখন লিটারে পরিণত হয়ে গেল, কারণ 1000 ঘন সেন্টিমিটারে 1 লিটার হয়। কি হবে? আমরা এখানে লিখব সাইকেলে লিখব, যেহেতু 1000 ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। কেমন? তাহলে দেখো কত হবে, ভাগ যদি করি আমরা, তাহলে ভাগ যদি করি কি অবস্থা দাঁড়াবে দেখো, 2 শূন্য চলে গেল আর এখানে 10, তাহলে 1.5, তার মানে 1.5 লিটার। বুঝা গেল? কি আসলো তাহলে? 1.5 লিটার আসলো। আচ্ছা, তাহলে দেখো এখন আমাদের প্রশ্ন হচ্ছে 270 লিটার কত মগ পানি হবে। এই এখানে 1.5 লিটারে পানি 1 মগ। কেমন? তাহলে আমরা লিখব যে 1.5 লিটারে পানি হয় 1 মগ। 1 মগ। তাহলে 1 লিটার পানি হবে আরো কম, তাহলে কত হবে? 1.5। তাহলে এখানে কত লিটার বললো? 270 লিটার বললো। তাহলে 270 লিটারে পানি হবে কত? দেখো তো এবার, 1 গুণ 270 আর এখানে হচ্ছে 1.5। এখন আমি এটাকে যদি পূর্ণ সংখ্যায় পরিণত করি, এই যে 1.5 কে, কারণ আমার ভাগ করার সুবিধার্থে, তাহলে দেখো কি হবে, এখানে 1.5, তাহলে আমি পূর্ণ সংখ্যা 15 করলাম, দশমিকের পরে একটা অঙ্ক, একের পরে একটা শূন্য দিলাম। তাহলে দেখো তো আমি যদি এটা কাটি, 5 দুগুণে 10, এটাকে দিয়ে কাটলে কত? 3 5 এ 15, আবার 3 দিয়ে কাটলে 3 9 27, কেমন? 90। তাহলে এই 90 দুগুণে 180, তার মানে কত? 180 মগ। তাহলে আমাকে পানি কতটুকু লাগবে? আমাদের 270 লিটারে 270 লিটার কত মগ পানি বের করতে হবে? 180 মগ লাগবে। 270 লিটার পানি যদি হয় তাহলে কত মগ পানি হবে? 180 মগ। কেমন? তাহলে আমরা সেটাই লিখব। সুতরাং 270 লিটারে 180 মগ পানি হয়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি। আমাদের পরবর্তী সমস্যা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের 22 নম্বর। প্রশ্নটি হচ্ছে যে কোনো পরিবারে দৈনিক 1.25 লিটার দুধ লাগে। প্রতি লিটার দুধের দাম 52 টাকা হলে ওই পরিবারে 30 দিনে কত টাকার
দুধ লাগবে। তাহলে দেখো যেহেতু 30 দিনের হিসেব বলছে, আমি একদিন থেকে 30 দিনের কতটুকু দুধ লাগে সেটি আগে বের করব। তারপর 1 লিটার দুধের দাম থেকে ওই কত লিটার দুধ লাগবে সে তত লিটার দুধের দামই আমি বের করব। তাহলে আমাদের এখানে দুইটা স্টেপ এটা করতে হবে। যে প্রথম স্টেপটা হচ্ছে কি, যে একদিনে কতটুকু দুধ লাগে আর 30 দিনে কতটুকু দুধ লাগে সেটা আমরা হিসাব করব। তাহলে দেখো, তাহলে আমরা কি লিখব প্রথম স্টেপে, যে একদিনে দুধ লাগে, একদিনে দুধ লাগবে কতটুকু, 1.25 লিটার। সুতরাং 30 দিনে দুধ লাগবে 1.25 গুণ 30। তাহলে দেখো আমি নরমালি আগে গুণ করে দিচ্ছি, তারপর দশমিক বসাবো। তাহলে যদি আমি ওই শূন্যটা পড়ে দেব, 3 5 15, 3 দুগুণে 6 7, 3 একে 3 আর এই 1 শূন্য, তাহলে কত হলো 37.50 লিটার। তাহলে আমার 30 দিনে কতটুকু দুধ লাগবে সেটি বের হয়ে গেল। কেমন? এখন দেখো এবার বলবো যে যে 1 লিটার দুধের দাম 52 টাকা, তাহলে এত লিটার দুধের দাম কত হবে সেটা আমরা বের করব। আবার 1 লিটার দুধের দাম 52 টাকা, তাহলে আমরা কত লিটার দুধ লাগবে আমাদের 37.50। তাহলে দেখো এই 37.50 লিটার দুধের দাম 52 গুণ 37.50 টাকা। এবার আমরা এটাকে গুণ করব, তাহলে কত আসে দেখো, আমি যদি নরমালি গুণ করি 52, এদিকে দাঁড়াচ্ছে কত, তাহলে কত দাঁড়াবে 0, 5 দুগুণে 10, 7 দুগুণে 14 15, 3 দুগুণে 6 7, এদিকে 0 0 না, 5 5 25 5, হাতে 2, 5 7 35 37, 3 5 15, 15 3 18, তাহলে কত হয় 0 0 0 14 15 9 1, তাহলে কত হলো 1950 টাকা, 50 টাকা, 1950 টাকা। কেমন? তাহলে কত আসবে 1950 টাকা। এটা হচ্ছে যে আমাদের টোটাল 30 দিনের দুধের দাম। কেমন? আমাদের 30 দিনের দুধের দাম কত আসবে 1950 টাকা। ঠিক আছে, তাহলে আমরা লিখব কি, নির্ণেয় দুধের দাম, নির্ণেয় দুধের দাম 1950 টাকা। ঠিক আছে, বুঝে গেল? আচ্ছা, এবার আসি আমরা আমাদের পরবর্তী গাণিতিক সমস্যায়। আমাদের পরবর্তী সমস্যাটি হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের 23 নম্বর। আমাদের 23 নম্বর প্রশ্নটি হচ্ছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 40 মিটার। এর বিপরীত চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে। তো আমি যদি এই চিত্রটাকে যদি আমি এখানে এভাবে দেখাই, কারণ এর পাশে আমি অঙ্কটা করব, সেই হিসাবে আমি একটু চিত্রটা এখানে দেখাচ্ছি। দেখো যে আয়তাকার বাগান আছে, আমি একটা আয়তাকার বাগান আঁকলাম। কেমন? একটা আয়তাকার বাগান, যে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, প্রস্থ হচ্ছে কত 40 মিটার। কেমন? আমি যদি একটু চিত্র আকারে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এবারে ভিতরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে বলছে। ভিতরে বলতে এরকম বোঝানো হচ্ছে। দেখো এখানে এই প্রত্যেকটা রাস্তা চওড়া হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 2 মিটার, প্রত্যেকটা রাস্তা চওড়া কত 2 মিটার। তাহলে সেই হিসেবে এটা যদি 2 মিটার হয়ে যায় তাহলে দৈর্ঘ্যটা কত হয়ে যাবে বলতে পারবে কেউ?
দৈর্ঘ্য হয়ে যাবে এখানে 60 থেকে 2 যোগ 2 তা 4 বাদ যাবে, তাহলে কত হয়ে যাবে 56 হয়ে যাবে। আর প্রস্থ হয়ে যাবে 36, প্রস্থ হয়ে যাবে 36 মিটার। এই হচ্ছে আমাদের ফিগারটা, চিত্রটা যদি আমি দেখাই তাহলে এভাবেই হবে, কেমন? এখন দেখো আমাদের এবার এটা গাণিতিক ব্যাখ্যা দেব, তাহলে কি রকম হয় দেখো। 23 নম্বর দেখো কি বলা হলো কি, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ, তাহলে আমি লিখব দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত বললো 60 মিটার, আয়তাকার বাগানের প্রস্থ কত বললো 40 মিটার। সেই হিসেবে আয়তাকার বাগানের ক্ষেত্রফল চলে আসবে দেখো। সুতরাং আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। কেন একক লিখবো, এখানে তো কোনো আমি এখনো মান বসাইনি। মান বসানোর পরে যদি এখানে মিটার হয় মিটার হবে বর্গ মিটার, যদি সেন্টিমিটার হয় বর্গ সেন্টিমিটার হবে। তাহলে কত হবে দেখো তো, 60 গুণ 40 বর্গ মিটার, তাহলে কত হবে 4 6 24 2 0, কেমন 2400 বর্গ মিটার। এখন যেহেতু আমাদের বললো যে এর ভিতরে চতুর্দিক, যেহেতু ভিতরে বললো তাহলে ভিতরে যেহেতু, তাহলে এখান থেকে এই 2 মিটার 2 মিটার কি হবে বাদ যাবে, দৈর্ঘ্য এবং প্রস্থ থেকে 2 দিয়ে বাদ যাবে যেহেতু ভিতরে বললো। তাহলে সেজন্য আমরা লিখবো যে রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য। আবার রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেখো তাহলে কি হবে 60 বিয়োগ 2 যোগ 2, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ মিলিয়ে, তাহলে কত হলো আমি একসাথে করে ফেলতেছি 56 মিটার। একইভাবে এবং রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ একই কাজ করব, জাস্ট কি করব এখানে ওই প্রস্থ জায়গায় 40 বসাবো, যেহেতু প্রস্থ 40 ছিল, 2 যোগ 2, তাহলে কত হবে 36 মিটার, কেমন? তাহলে রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য, রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ বের করলাম, এবার রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করব। সুতরাং রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল কি হবে দেখো, আয়তাকার বাগানের ক্ষেত্রফল ওই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ আমি একসাথে লিখে ফেললাম 56 গুণ 36 বর্গ মিটার। তাহলে দেখো তো আমরা যদি গুণ করি তাহলে কত হবে দেখো, এই 36 56 6 6 36 3 6 11 21 5 6 30 3 5 15 15 3 18, তাহলে 6 1 0 2016 বর্গ মিটার। এটা হলো কি, এটা হলো রাস্তা বাদে আয়তাকার বাগান, অর্থাৎ এই অংশটা, কেমন? তাহলে প্রথমে পুরো অংশটার ক্ষেত্রফল বের করলাম আয়তাকার বাগানের, তারপর কি করলাম রাস্তাটা বাদ দিয়ে শুধু রাস্তা বাদ দিয়ে আয়তাকার বাগান যেটা ততটুকু কি করলাম, কারণ বলছিলাম এর ভিতরে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে রাস্তা, তাহলে এই রাস্তার ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই তাহলে কি করতে হবে, টোটাল আয়তাকার বাগান থেকে রাস্তা বাদ দিয়ে যেটা করেছিলাম সেই ক্ষেত্রফলটা কি করব বাদ দিব। তাহলে বাদ দিলে কি হবে, রাস্তার ক্ষেত্রফল চলে আসবে। তাহলে আমরা কি লিখব, সুতরাং রাস্তার ক্ষেত্রফল
তাহলে কত ছিল 2400 বিয়োগ 2016 বর্গ মিটার। তাহলে কত হয় দেখো তো, 10 থেকে 6 গেলে 4, 9 থেকে 1 গেলে 8, কেমন, আর এখানে 384 বর্গ মিটার, 384 বর্গ মিটার। তাহলে আমার রাস্তার ক্ষেত্রফল কত আসলো? তো লিখবো কি আমরা, নির্ণেয় রাস্তার ক্ষেত্রফল, নির্ণেয় রাস্তার ক্ষেত্রফল 384 বর্গ মিটার। পারবে না? এই ধরনের গাণিতিক সমস্যা থাকলে পারবে না সমাধান করতে? হ্যাঁ অবশ্যই পারবে, কারণ আমি এখানে স্টেপ বাই স্টেপ করে আসছি। কিন্তু এখানে এই পুরো অঙ্কটা 3টে স্টেপে বিভক্ত। যে প্রথমে আমি কি করলাম, আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ থেকে আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করলাম, তারপর রাস্তা বাদ দিয়ে আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ থেকে রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করলাম। তারপর দ্বিতীয় স্টেপ যেটা, সেটা হচ্ছে যে টোটাল বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদ দিয়ে আয়তাকার বাগানের ক্ষেত্রফলটা বাদ দিলে তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল চলে আসবে। কেমন? আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাব। আমাদের পরবর্তী সমস্যাটি হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের 24 নম্বর সমস্যাটি। কেমন? তাহলে 24 নম্বর প্রশ্নটি হচ্ছে কি দেখো, 24 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটারে 7.5 টাকা ধরে, এবং প্রতি বর্গমিটারে 7 টাকা 50 পয়সা ধরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 11,002.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে একটা ছোট্ট ইনফরমেশন দেওয়া হয়েছে, একটা তথ্য দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ বলা হয়েছে, তাই না? তাহলে আমরা এটা দিয়ে স্টার্ট করব। তাহলে দেখো কি করব, প্রথমে ধরে নিব, যেহেতু প্রস্থ বলা নেই কিন্তু বললো যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে আমরা প্রস্থটা আগে ধরে নিব। 24 নাম্বার ধরি ঘরের প্রস্থ ক মিটার। কেমন? ঘরের প্রস্থ ক মিটার। তাহলে দৈর্ঘ্য কি হবে, যেহেতু আমাদের বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য হবে ক গুণ 3, প্রস্থের 3 গুণ, তার মানে কত, 3 ক মিটার। তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে, সুতরাং ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ না, অর্থাৎ 3 ক গুণ ক বর্গ মিটার। তাহলে কত হবে, 3 ক স্কয়ার বর্গ মিটার। কেমন? আচ্ছা, তাহলে এখন ঘরের ক্ষেত্রফল পেয়ে গেলাম, কিন্তু এখানে আমাদের আরো একটা ইনফরমেশন দিয়েছে যে ক্ষেত্রফল বের করার জন্য প্রতি বর্গ মিটারে এত টাকা ধরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে। তাহলে যদি 1 বর্গ মিটার, অর্থাৎ এত টাকা যদি হয় 1 বর্গ মিটারে, তাহলে এই যে টোটাল টাকাটা থেকে আমরা টোটাল কতটুকু ক্ষেত্রফল সেটা বের করতে পারবো। কেমন? তাহলে আমরা সেটাই করব, যে 7.5 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, 1 টাকা খরচ হয় আর এত টাকা খরচ হয় বা ব্যয় হয়। তাহলে আমরা এটাই লিখব যে 7.5 টাকা ব্যয় হয়, 7.5 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটারে। তাহলে দেখো 1 টাকা ব্যয় হয়, কমে যাবে না, আবার কত টাকা বলো টোটাল, 11,002.50, 11,002.50 টাকা ব্যয় হয় কত বর্গ মিটার সেটা দেখে, তাহলে বেশি হয়ে যাবে দেখো 2.5, আর এখানে কেমন? তাহলে সব মিলিয়ে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের হবে 147 বর্গ মিটার। কেমন? কত হবে, 147 বর্গ মিটার। ঠিক আছে? তাহলে দেখো এটাও ক্ষেত্রফল ছিল, এটাও ক্ষেত্রফল, তাহলে আমরা কি লিখতে পারবো না যে এখানে এই প্রশ্নপত্র দিয়ে এটা সমান এটা লিখতে পারবো না?
পারবো। এখান থেকে আমরা এবার এই ক বের করতে পারলে সে কটা হবে গড়ের প্রস্থ, আর 3 কয়ের জায়গায় মানটা বসা দিলে সেটা হয়ে যাবে গড়ের দৈর্ঘ্য। তাহলে আমরা সেটাই করব। প্রশ্ন মতে দেখো কি লিখবো, 3 ক স্কয়ার সমান 147। তাহলে কি হবে, ক স্কয়ার সমান এই 147, নিচে 3 চলে আসবে। তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে, ক স্কয়ার সমান 3 4 12, আরো থাকে 2, 3 9 27। তাহলে আমি উভয় পক্ষে যদি বর্গমূল করি তাহলে ক সমান কি হবে, 7 7 49, কেমন বর্গমূল করবে। তাহলে দেখো এবার, তার মানে আমি কি পেয়ে গেলাম, ঘরের প্রস্থ পেয়ে গেলাম। তাহলে আমি লিখব কি, সুতরাং ঘরের প্রস্থ 7 মিটার এবং ঘরের দৈর্ঘ্য, কারণ আমাদেরকে ঘরের দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলা হয়েছে, ঘরের দৈর্ঘ্য কি হবে 3 গুণ 7, তাহলে কত হবে 3 7 21 মিটার। এই দুটাই হচ্ছে আমাদের রেজাল্ট। অর্থাৎ আমাদের ঘরের দৈর্ঘ্য হচ্ছে কত, 21 মিটার, প্রস্থ হচ্ছে 7। ওই যে বললো দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ, তার মানে এটা কি দৈর্ঘ্যটা 3 গুণ চলে আসবে প্রস্থে, 3 7 21। এভাবে আমরা কি করতে পারবো, এই ধরনের গাণিতিক সমস্যা থাকলে এগুলো সমাধান করতে পারবো। তাহলে আজকের মতো আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।